সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, গত পর্বে আমরা এই পেশা পর্যন্ত সমাধান করেছি এবং এই দাগ পর্যন্ত। আজকে আমরা দেখো এই কাজ থেকে শুরু করব। এখানে বলা হয়েছে এই বেশ কিছু সংখ্যা দেওয়া রয়েছে, বলা হয়েছে সংখ্যাগুলো থেকে মূলদ আর অমূলদ সংখ্যা আমাকে বের করতে হবে। তো ফার্স্টে আমরা খেয়াল করব কোনটা মূলদ কোনটা অমূলদ, ঠিক আছে? তো প্রথম আসি 1/2। তো 1/2টাকে আমরা কি করতে পারি এটা খেয়াল করি। 1 পূর্ণ 1/2। তাহলে আমরা এটাকে করতে পারি, দেখো 2 1 2 আর 1 3, 3/2। তাহলে এটাকে একটা কি, এটা একটা ভগ্নাংশ, এটা একটা কি ভগ্নাংশ। তার মানে আমরা বলতে পারি যে যেহেতু এটা একটা ভগ্নাংশ তার মানে এটা হলো আমাদের মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি, এরপরে যেটা রয়েছে দেখো খেয়াল করি। এরপরে রয়েছে কত? √4 আর কত রয়েছে? 25। ঠিক আছে, √4 এবং 25। এখন খেয়াল করো, আমরা যদি 4কে রুট করি কত হয়? 2। আর যদি 25কে রুট করি কত হয়? 5। তো দেখো এটাও আমাদের একটা কি ভগ্নাংশ, এটাও কি একটা ভগ্নাংশ। ঠিক আছে, তার মানে এটাও যদি একটা ভগ্নাংশ তার মানে আমরা কি বলতে পারি, এটাও হলো আমাদের একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখব। তো খেয়াল করো, এরপরে আছে কত সংখ্যা? এরপর আছে 27। √27 বাই কত? 16। এই সংখ্যাটা তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমি সংখ্যাটা সুন্দরভাবে লিখে নিয়েছি। এখন আসি প্রথমে যে কাজটা করব। দেখো আমরা 16কে আগে আমরা উপরটাকে তো আমরা রুট করতে পারতেছি না, তার মানে ওটা আমরা ওই বরাবর সুন্দর করে বসিয়ে দিলাম। √27। এবার দেখো 16কে রুট করলে আমার কত হয়? 4। কত হয়? 4। আচ্ছা, এবার আসি আমরা 27কে কি করতে পারি খেয়াল করি। 27কে যদি আমরা 3 গুণ 9 লিখি তাহলে কিন্তু আমরা 27 বানাতে পারি। আবার এখানে 4। এবার আসি, খেয়াল করো 3 এর রুট তো করা যায় না, যার কারণে 3 আমি বসে দিলাম গুণ। এবার দেখো 9 যদি রুট করি কত হয়? 3 হয়। কত হয়? 3। তার মানে এখানে কত হলো? 4। তার মানে আমরা সর্বশেষ বলতে পারি 3 মানে 3√3/4। তো দেখো এটা কিন্তু কোনোভাবেই আমরা, এটা একটা ভগ্নাংশ ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কোনোভাবেই আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি না। কিন্তু স্বাভাবিকভাবে যদি আমরা একটু লক্ষ্য করি, একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, কিন্তু এটা কখনোই আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি না। সুতরাং এটা আমরা কি বলতে পারি? প্রথম কথা হলো এটা আমরা ভগ্নাংশ নয়। ভগ্নাংশ আকারে দেখা গেলেও কিন্তু এটা আসলে ভগ্নাংশ নয়। আর যেহেতু ভগ্নাংশ নয় তার মানে এটা একটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ঠিক আছে, আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এর পরে যে সংখ্যাটা রয়েছে সেটা খেয়াল করব। দেখো এর পরের সংখ্যাটা কত রয়েছে? এর পরের সংখ্যাটা রয়েছে 1.0563। এখন কথা হলো এই সংখ্যাটা আমার মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা সেটা তোমাকে দেখাতে হবে, তাই না? তো চলো এটাও আমরা দেখে ফেলি। তো প্রথম যে কাজটা করব, এটাকে আমরা ভগ্নাংশ আকারে লেখা যায় কিনা সেটা আমরা দেখব। তো ভগ্নাংশ আকারে লিখতে হলে প্রথম আমরা একটা দাগ দিব, দশমিক বাদে বাকি যে সংখ্যাটা সেটা আমরা সুন্দর করে লিখে ফেললাম। এবার খেয়াল করো, এই যে দশমিক, এই দশমিকের জন্য আমরা দেবো 1। দশমিকের পরে সংখ্যা হচ্ছে 4টা, তার মানে আমরা 4টা শূন্য দিয়ে দিব। তার মানে আমরা বলতে পারি যে এটা হলো একটা ভগ্নাংশ। এটা আমার কি একটা ভগ্নাংশ। প্রথম কথা হলো এটা একটা আমার ভগ্নাংশ। আর যেহেতু এটা ভগ্নাংশ, আমার এটা ভগ্নাংশ তার মানে এটা কি সংখ্যা? আমার মূলদ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি পরে যেটা, তোমাদের কিন্তু অঙ্কগুলো খুব সহজে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, পরে যেটা রয়েছে খেয়াল করি, √32। তাহলে এটাকে আমরা খেয়াল করি, √32, এই যে √3/2। এটাকে কি করতে পারি? এখন দেখো √32 এর মধ্যে আমরা কিন্তু 16 গুণ 2 দিতে পারি। আর 16কে আমরা রুট করতে পারি কত হয়? 4। আর দেখো 2কে আমরা রুট করতে পারি না, তার মানে আমরা বলতে পারি 4√2। এটা কিন্তু আমরা কোনোভাবে ভগ্নাংশ বলতে পারি না। কি বলতে পারি? ভগ্নাংশ করে কিন্তু প্রকাশ করতে পারি না, তার মানে এটা আমার ভগ্নাংশ নয়। ঠিক আছে, এটা ভগ্নাংশ নয়। আর যেহেতু ভগ্নাংশ নয় সেহেতু আমার এটা সংখ্যাটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। ঠিক আছে, আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি এর পরে যেটা রয়েছে 32 এর পরে সর্বশেষ 121। তো √121। এখন তোমরা যদি একটু খেয়াল করো যে এই √121 যদি করো আমাদের উত্তর আসছে কত? 11। আর এই সংখ্যাটি আমাদের কি হবে? মূলদ সংখ্যা হবে। কি হবে? মূলদ সংখ্যা হবে। তোমরা 11টাকে কিন্তু ভগ্নাংশ আকারে লিখতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। তাহলে এটা আমার কি সংখ্যা? এটা আমাদের মূলদ সংখ্যা।
ঠিক আছে, আমি কিন্তু তোমাদের এই যে চার্ট ছিল এই চার্টের মধ্যে কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা সেটা কিন্তু আমি তোমাদেরকে করে দিলাম। ঠিক আছে, এরপর জাস্ট এখানে সংখ্যা রেখার মধ্যে মূলদ অমূলদ সংখ্যা কিভাবে প্রকাশ করা যায় না সেটা এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো সুন্দরভাবে দেখে নিবা। দেখো এবার বলা হয়েছে সংখ্যা রেখায় আমাকে প্রকাশ করতে হবে 3 একটা প্রকাশ করতে হবে, 3/2 একটা প্রকাশ করতে হবে, 1.455 এবং √5 এটাকে আমাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। তো এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে খেয়াল করো। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, প্রথম যেটা রয়েছে যে সংখ্যা রেখায় 3, প্রথম আমাদের সংখ্যা রেখা ছিল 3, আমি লিখেছি সংখ্যা রেখায় 3 এর অবস্থান। প্রথম আমরা সুন্দর করে একটা সংখ্যা রেখা তৈরি করে নিব, এরকম নেওয়ার পরে এবার আমরা এটাকে অবস্থান দেখাবো। তো প্রথম দেখো আমাদের এই যে সংখ্যা রেখার কাঠিগুলো দিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকটা একই রকম দূরত্ব হবে। ঠিক আছে, আমি আমার মতো করে দিয়েছি, তোমরা কিন্তু একই রকম দূরত্ব এটা অবস্থান করাবে। এবার খেয়াল করো 3 মানে কি, শুধুমাত্র 3। এখন 3 কোথায় আছে এখানে, তাহলে এটাই হলো আমাদের সংখ্যা রেখায় স্থাপন হবে, তার মানে এটাই হলো আমাদের শেষ বিন্দু দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক একইভাবে 3 পরে কত আছে সেটাও আমরা ঠিক একইভাবে করতে পারি। তো চলো আমরা 3 পরে কত আছে সেটা আমরা করে ফেলি। দেখো 3 পরে আছে 3/2, কত আছে 3/2। তো 3/2 মানে কি সেটা আগে আমাকে একটু বুঝতে হবে। দেখো 3/2 বা আমরা যদি এটাকে ভাগ করি তাহলে দেখা যাবে 1.5 আসছে, কত আসে 1.5। তাহলে আমরা 3/2 অথবা 1.5 কে যদি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করি তাহলে কি আসবে একটু খেয়াল করি। এটা আমরা আমাদের মতো করে স্কেল স্কেল বড় দূরত্ব বজায় রেখে কিন্তু এগুলো আমরা করব। ঠিক আছে, আচ্ছা এবার আমরা খেয়াল করি 3/2 কে আমরা 1.5 এ রূপান্তর করছি। এখন 1 মানে কি আমরা এটাকে বুঝি, এবার 1.5 মানে কি এই 2 এবং 1 এর মাঝখান বরাবর, তার মানে আমরা বলতে পারি এই যে এই বরাবর, কোন বরাবর একটু খেয়াল করি, আমাদের এই যে মাঝখান বরাবর, এই বরাবর এই যেখানে আমি বিন্দুটা দিয়েছি এটাই হলো 1.5। ঠিক আছে, আচ্ছা তো এবারে এরপরে তো এরপরে কত রয়েছে খেয়াল করি। আচ্ছা এরপরে রয়েছে দেখো 1.455। এখন দেখো 1.4555, যদি আমরা 2 নম্বর দশমিকের পরে 2 নম্বরের সংখ্যা সেটা যদি খেয়াল করি কত হচ্ছে 5 আছে। তো 5 এর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পূর্বের সংখ্যার সাথে আমরা 1 যোগ করে 1.5 এটা তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখবো, কি লিখবো খেয়াল করি, আমরা এখানে লিখবো যে 1.455 বা 1.5। ঠিক আছে, কি বললাম যে 1.455 বা 1.5। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করব, রূপান্তর করব। কিভাবে রূপান্তর করব, তোমরা চাইলে 1.5 এটাও রূপান্তর করতে পারো, অথবা আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে এক্স্যাক্টলি এটাতেও আমরা রূপান্তর করতে পারো। তো আমি তোমাদেরকে দুইটাই দেখা দিচ্ছি। 1.5 যেহেতু তোমরা আগে দেখেছো, তার মানে আমরা এখন এই যেটা এক্স্যাক্টলি রয়েছে সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিই। খেয়াল করো 1 মানে কত আগে একটু খেয়াল করি, আগে আমরা লিখে নিই 1 2 3 4 5 6। তো দেখো আমরা লিখে নিই 1 মানে কোনটা, আমরা এটাকে বুঝি, এই দাগটাকে আমরা 1 বুঝি। এখন বলা হয়েছে 1.455। এখন 5 যদি হতো তাহলে আমরা একেবারে এর মাঝখান বরাবর এটাকে আমরা ইন্ডিকেট করতাম, কিন্তু 5 এর একটু আগে কত 4, তার মানে আমরা বলতে পারি যে ঠিক ওই মাঝখান বরাবর একটুখানি আগে আমাদের এটা হবে, মানে এই বিন্দুটা হবে, এটাকে নির্দেশ করবে। ঠিক আছে, তো দেখো একেবারে কিন্তু মাঝখান বরাবর না, আমাদের একটু বাম সাইডে। ওকে, আচ্ছা এরপরে আমাদের কত রয়েছে সেটা আমরা লক্ষ্য করি। এরপরে রয়েছে √5, √5 কত 5, তাই এটাকেও আমরা দেখে নিব। আচ্ছা দেখো √5, এখন কথা হলো √5 বা √5 যেটাই বলি না কেন, তো এটাকে আমরা কি লিখতে পারি। তো আমরা যদি এটাকে রুট করি তাহলে কি আসে একটু খেয়াল করি। দেখো আমরা যদি √5 করি তাহলে আমাদের 2.236 এটাই আসে। এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 2.2 এই 3 না লিখে আমরা এখানে 6 এর পরিবর্তে এর সাথে 1 যোগ করে 4 লিখতে পারি, তার মানে 2.24। ঠিক আছে, এটাই হলো মূলত আমাদের √5। তো এটাকে আমরা কিভাবে অবস্থানটা দেখাবো, ঠিক একইভাবে আমরা যেভাবে উপরেটা দেখিয়েছি তাহলে এখানে লিখতে পারি √5 বা আমরা কত পেলাম 2.24, √5 বা 2.24 এটা। ঠিক আছে, এর অবস্থান ঠিক একইভাবে আমরা 0 1 2 3 4 এটা লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে আমরা খেয়াল করে প্রথমে 2, তার মানে এটাকে বলি 2, এবার আসি এটাকে বলি 3। এখন এই দুইটার মাঝখান বরাবর হলো আমাদের কত 5 ছিল, কত ছিল মানে 5, পয়েন্টের পরে 5, কিন্তু আমাদের পয়েন্টের পরে এখানে আছে কত 2, তার মানে আমরা বলতে পারি এই দুইটা ঠিক একেবারে 2 এর পর পরে একেবারে ঠিক একটুখানি গা ঘেঁষে হবে এরকম। ঠিক আছে, তাহলে আশা করি এই যে অবস্থানগুলো
প্রকাশ করার কথা ছিল সেগুলো খুব সুন্দরভাবে তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাবো এর পরের নাম্বার যে পৃষ্ঠায় রয়েছে, এখানে দেখো উদাহরণ নাম্বার 9। তোমরা খেয়াল করবা যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে। ঠিক আছে, তো এখানে জাস্ট সেটা দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো বলা হয়েছে কোনো বাগানের 1296টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে আম গাছের সংখ্যা কত? ভালোভাবে খেয়াল করো। যদি মিল থাকে, আমি আবারও বলি মিল, কি বললাম মিল, মিল থাকলে আমাদের গসাগু করতে হয়, কি করতে হয়? গসাগু। আর যদি অমিল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লসাগু হিসেবে বলতে পারি, বা বড় আকারে চাইলে লসাগু হিসেবে বলতে পারি। এখন খেয়াল করো, আমাদের একটা হলো দৈর্ঘ্য আর একটা হলো প্রস্থ। তো এটাকে আমরা দৈর্ঘ্য বলি, এটাকে আমরা প্রস্থ বলি। তো এই পাশেও আমি ঠিক যে কয়টা লাগাবো, যে কয়টা সারি থাকবে, আমরা ঠিক এই পাশেও ঠিক একইভাবে ঠিক সেই কয়টা করে, মানে সারিতে ঠিক সেই কয়টা করে আমাদের আম গাছ থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন যেহেতু দুইটা আমার মিল আছে, এখানেও যা হবে এখানেও তা হবে, মানে দুইটা আমার কি আছে? মিল আছে। তো যখন এই মিলটা করতে যাব তখন আমরা এটাকে কি করব? রুট ওভার করতে পারি। কি করতে পারি? রুট ওভার। একটা হলো 1 2, খেয়াল করি 1 2 9 6, এটাকে দিয়ে রুট ওভার করতে পারি, এটা ডাইরেক্ট নিয়ম। আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া, আমরা বর্গমূলটা নির্ণয় করতে পারি। তো চলো তাহলে আমরা ভাগ প্রক্রিয়া এটা কিভাবে দেওয়া রয়েছে সেটা আমরা একটু খেয়াল করি। তাহলে দেখো এখানে জাস্ট কথাটা এখানে লেখা হয়েছে যে বাগানের দৈর্ঘ্য প্রস্থ উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ আছে। ঠিক আছে, প্রত্যেক সারিতে আম গাছের সংখ্যা হবে, প্রত্যেক সারিতে আম গাছের সংখ্যা কত হবে? সেটা হবে ওটার বর্গমূল। কারণ কি? বর্গমূল মানে হলো আমি যেটা বললাম যে আমাকে মিল করতে হবে, আমার দৈর্ঘ্য বরাবর যা হবে প্রস্থ বরাবরও ঠিক একই রকম হতে হবে। ওকে, তাহলে এখন আমরা যখন ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে জোড়া বাঁধতে। কি বাঁধতে? জোড়া বাঁধতে। তো দেখো এখানে একটা জোড়া বাঁধছি, এখানে একটা জোড়া বাঁধছি। এখন প্রথম যে জোড়া তার সমান অথবা তার আগের পূর্ণবর্গ সংখ্যা কত হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তো পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 9। আর এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে 3। ঠিক আছে, এবার আমরা আবার বিয়োগ করছি, বিয়োগ করে কত হচ্ছে? 3। এবার খেয়াল করো আমাদের পরের যে জোড়া সেটা আমরা নামিয়েছি। এবার 3 যে ভাগফলটা পেয়েছি তার দ্বিগুণ কত হচ্ছে? 6। এবার আমাদের এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা বসানোর পরে আবার পুরো সংখ্যাটাকে ওই সংখ্যাটা গুণ করলে আমাদের এই 396 সমান হবে অথবা এর কম হবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি, আমাদের এখানে 6 সংখ্যাটা বসানোর পরে আবার যদি এটাকে 6 দ্বারা গুণ করি তাহলে মূলত আমাদের এই সংখ্যাটা হচ্ছে। আর যেহেতু 6 দ্বারা গুণ করছে সেহেতু 6টা আমরা এখানে বসিয়ে দিলাম, তার মানে আমরা এক্স্যাক্টলি উত্তরটা কত পেলাম? 36। এবার খেয়াল করো উদাহরণ নম্বর 10। এখানে বলা হয়েছে একটি স্কাউট দলকে 9 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গাকারে সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে? ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু মিলের কোনো কথা বলা হয়নি। 9 10 এবং 12 একটা সারির কথা বলা হয়েছে, যে 9 নম্বর একটা সারি, 10 নম্বর একটা সারি, 12 নম্বর একটা সারি। এখন এখানে আসলে কতজন যে সদস্য রয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, তাহলে এটা জাস্ট একটা সারির নাম বলা হয়েছে। এখন যেহেতু আমরা জানি না, আমাদের এখানে কতজন স্কাউট রয়েছে সেটা আমাকে বের করতে হবে। তার মানে কিন্তু আমাকে বলে নাই যে এর ভিতরে কতজন করে রয়েছে। ঠিক আছে, এখানে 2 জন নাকি এখানে 2 জন নাকি এখানে 2 জন, আবার 3 জন করে, মানে জাস্ট কতজন করে রয়েছে এরকম কিন্তু আমাকে বলে নাই। আমাকে বের করে বলা হয়েছে যে এই 3টা সারিতে কতজন সদস্য রয়েছে। তার মানে আমরা বলতে পারি 3টা সারিতে যে সদস্যগুলো হবে সেটা হলো অনেক বৃহৎ একটা সংখ্যা হবে, বড় একটা সংখ্যা হবে। তার মানে এটাকে আমরা লসাগু করলে আমরা পেয়ে যাব। তাই দেখো এখানে লেখা হয়েছে যে 9 10 12 সারিতে সাজানো যায়, স্কাউট দলকে সাজানো যায়। এখন সেই স্কাউট দলকে যদি আমরা স্কাউট দলের যে সারিটা 9 10 এবং 12 এই যদি লসাগু করি তাহলে মূলত আমরা সদস্য সংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে খেয়াল করি, তো এখানে 9 10 এবং 12 এটাকে প্রথম দুইটা জোড় সংখ্যা রয়েছে যার কারণে 2 দ্বারা ভাগ করছি, ভাগ করে এটা হয়েছে। এবার খেয়াল করি এখানে 9 কে 3 দ্বারা ভাগ করা যায়, 6 কে 3 দ্বারা ভাগ করা যায়, যার কারণে 3 দ্বারা ভাগ করে এটা পাইছি। ঠিক আছে, এবার দেখো আর কিন্তু এখানে কোনোভাবে ভাগ করা যায় না, কারণ সবাই কিন্তু মৌলিক সংখ্যা এবং ডিফারেন্ট সংখ্যা। ঠিক আছে, তো এখন জাস্ট এই পাশেগুলোকে আমরা গুণ করে দিব। তাহলে 9 10 এবং 12 এর লসাগু কত হয়েছে গুণ করলে যা হবে। তো গুণ করার পরিপ্রেক্ষিতে খেয়াল করি এটা লসাগু বের করতে হবে। এখন খেয়াল করো আমরা এখানে বসানোর পরে আমরা যদি একটু জোড়া করি, কি করি? জোড়া করি। তো জোড়া করলে দেখা যাবে যে 5 আমাদের জোড়া বিহীন, অর্থাৎ 5কে আমরা জোড়া আকারে সাজাতে পারি না। ঠিক আছে, 5কে আমরা কি করতে পারি না? জোড়া আকারে সাজাতে পারি না। সুতরাং 5 আমাকে কি করতে হবে? 5কে আমার বর্গ সংখ্যা রূপে মানে করতে হবে, বর্গ সংখ্যায় রূপান্তর করতে হবে। এখন বর্গ সংখ্যায় রূপান্তর করতে হলে কি করতে হবে? আমাকে এই যে লসাগু যে সংখ্যাটা হবে এর সাথে আমাকে 5 গুণ করতে হবে, এর সাথে আমাকে কি করতে হবে? 5 গুণ করতে হবে। তো সেটা না করে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই যে সংখ্যাটা রয়েছে যেটা আমরা পেলাম সেই সংখ্যার সাথে আমরা একটা এক্সট্রা 5 গুণ করে দিয়ে ওটাকে জোড় বেঁধে দিতে পারি। কি বেঁধে দিতে পারি? জোড় বেঁধে দিতে পারি। তাই আমি বলেছি দেখো যে
এই যে যেটা পেয়েছি তাকে বর্গ সংখ্যা করতে হলে কমপক্ষে 5 দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে? কমপক্ষে 5 দ্বারা গুণ করতে হবে। তো 5 দ্বারা গুণ করা মানে কি 5 এটা জোড় হয়ে গেল, আর তখন এটা লসাগু কত হবে? 900। তার মানে নির্ণয় স্কাউট এর সদস্য সংখ্যা কত হবে? 900। ঠিক আছে, তোমরা যদি প্রশ্নটা পড়ো তাহলে আবার একটু বুঝাই দিই। দেখো, একটি স্কাউট দলের 9, 10 এবং 12 সারিতে সাজানো যায়। একটা স্কাউট দল তাদের বর্গাকারেও সাজানো যায়। এখানে কিন্তু বর্গাকার কথাটা বলা হয়েছে, যার কারণে কিন্তু আমাদের এই 5টাকে জোড় বাদ দেওয়া হয়েছে, যার কারণে 5 দিয়ে গুণ করছি। যদি আমাদের বর্গাকার কথা বাদ থাকতো, অর্থাৎ এই লাইনটায় যদি আমার বাদ থাকতো ওই দলে কতজন স্কাউট সদস্য রয়েছে, তার মানে কিন্তু আমাদের 5 দ্বারা গুণ করা লাগতো না, জাস্ট এইটুকু এইটুকু গুণ করলে যা হতো সেটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যেত। যেহেতু আমাদের বর্গাকারের কথাটা উল্লেখ করা হয়েছে, তার মানে কি আমাকে 5-এর একটা জোড়া লাগবে, তাই আমি 5-এর একটা জোড়া দিয়ে 5 দ্বারা গুণ করে আমরা উত্তরটা পেয়েছি কত? 900। আশা করি খুব সহজ এটা বুঝতে পেরেছেন। এবার দেখো 11 নম্বর একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে। তো আমরা চলো চেষ্টা করি সৃজনশীল প্রশ্নটা সুন্দরভাবে বুঝে নেওয়ার। দেখো, বলা হয়েছে 21,952 এবং 5,605 দুটি সংখ্যা। বলা হয়েছে প্রথম সংখ্যাটি কিরূপ পূর্ণবর্গ সংখ্যা? যুক্তি দাও। প্রথম সংখ্যাটি কেমন ধরনের পূর্ণবর্গ সংখ্যা সেটা আমাকে যুক্তি দিতে হবে। এখন খেয়াল করি যে সংখ্যা সর্ব ডান দিকের অঙ্ক, তাহলে ওই সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক কি একটু খেয়াল করি। এখানে সর্ব ডান দিকের অঙ্ক হচ্ছে 2, কত হচ্ছে 2। এখন বলা হয়েছে একক স্থানীয় অঙ্ক যদি 2, 3 বা 7 বা 8 হয় তাহলে তা পূর্ণবর্গ নয়। কি হয়েছে? পূর্ণবর্গ নয়। মানে আমরা যদি ক্লিয়ার ভাবে বলি, কোন সংখ্যা তার শেষে যদি 2, 3, 7 অথবা 8 হয়, এই সংখ্যা যে কোনো একটা যদি হয় তাহলে সেটা কোনোভাবে পূর্ণবর্গ সংখ্যা আমার হতে পারবে না। তাহলে আমরা লিখেছি অর্থাৎ যেহেতু 2, 1, 9, 5, 2 সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে 2, সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এখানে বলা হয়েছিল কেমন এই সংখ্যাটি কি পূর্ণবর্গ, মানে সংখ্যাটি কি পূর্ণবর্গ, মানে কোন ধরনের পূর্ণবর্গ বা পূর্ণবর্গ কিনা সেটা তোমাকে জাস্ট এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা কি পেলাম? যেটা পূর্ণবর্গ নয়। যদি তোমরা আরো সহজভাবে বলতে চাই তাহলে একটা কাজ করতে পারো, রুট উপর দিয়ে ক্যালকুলেটর দিয়ে রুট উপর দিয়ে এটা তোমরা যাচাই করে দেখতে পারো। ঠিক আছে, এবার আসি এরপরে। দেখো, এরপরে বলা হয়েছে প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে দ্বিতীয় সংখ্যাটি কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা করতে হলে আগে আমাকে ইউক্লিড প্রক্রিয়ায় এর লসাগুটা বের করতে হবে, এবং লসাগু বের করার ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে কোনটি আমাদের জোড়াবিহীন। তো দেখো, এটা হলো ইউক্লিড প্রক্রিয়া আমাদের লসাগু বের করার একটা ধাপ। এবং এখানে যদি খেয়াল করি, দেখো এটা জোড়া আছে, এটা জোড়া আছে, এটা জোড়া আছে, এটা জোড়া আছে, কিন্তু সর্বশেষ যে 7 কিন্তু জোড়া নাই। ওটাকে জোড়া করতে হলে কি করতে হবে? ওর সাথে 7 একটা গুণ করতে হবে, 7 একটা গুণ করতে হবে। তাই আমরা দেখো লিখেছি যে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো আমাদের এখানে কি বলা হয়েছে? ভাগ করার কথা। তো ভাগ করার ক্ষেত্রে 7 দ্বারা ভাগ করতে হবে। আবার যদি গুণ করার কথা বলা হতো তাহলে আমরা 7 দ্বারা গুণ করতাম। একেবারে সহজ একটা কথা। ঠিক আছে, ভাগ করা মানে হলো ওই 7 এখান থেকে নাই করে দেওয়া, 7 এখান থেকে কি করে দেওয়া? নাই করে দেওয়া। ঠিক আছে, এবার আসি গ নম্বর। কি বলা হয়েছে? বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দ্বিতীয় সংখ্যা কত আছে? এটা। তো এর সাথে কত যোগ করতে হবে? কত যোগ করলে আমাকে পূর্ণবর্গ সংখ্যা হবে? তো আগে আমাকে খেয়াল করতে হবে এর আগের পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলটা কত। ওই বর্গমূলটা করার পরে তার সাথে 1 যোগ করে যে সংখ্যাটা হবে তার বর্গ করার পরে আমাদের এই সংখ্যা দুটো বিয়োগ করলে আমরা মূলত পেয়ে যাব। তো চলো আগে এই সংখ্যাটা আমরা ক্যালকুলেশন করে ফেলি। তো দেখো, আমরা এই যে সংখ্যাটা এটা যদি বর্গমূল করি তো দেখা যাচ্ছে আমাদের এক্স্যাক্টলি উত্তর হচ্ছে কত? 74। কত হচ্ছে? 74। সর্বশেষ যে বর্গমূল সেটা হচ্ছে 74। এখন আমাকে বলা হয়েছে এই সংখ্যার সাথে কত যোগ করলে, কি বলা হয়েছে? কত যোগ করলে আমার পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন এটা যদি বর্গমূল হয় তাহলে এর পরের বর্গমূলটা কত হতে হবে? 75। আর 75-এর যদি পূর্ণবর্গ করা হয় তবেই না আমাদের সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আর ওই দুইটা মানে এক্স্যাক্টলি যদি আমরা বলি তাহলে 75-এর বর্গ সংখ্যাই হবে আমাদের মূলত পূর্ণবর্গ সংখ্যা। এখন এই 75-এর বর্গ সংখ্যা হতে হলে আমাদের কত যোগ করা লাগবে সেটা তোমাকে এখানে বের করতে হবে। তাই দেখো এখানে দিয়েছি যে 74 যোগ 1 সমান 75, আর 75-এর বর্গ মানে কি? 75 গুণ 75, তার মানে 5625। এখন এই 5625 আর 5605 দুইটা যদি আমি বিয়োগ করি তাহলে আমার উত্তর আসছে কত? 20। তার মানে এই সংখ্যার সাথে যদি আমি 20 যোগ করি তাহলে এই 75-এর বর্গ সংখ্যাটি হবে, তার মানে ওই সংখ্যাটি তখন আবার কি হবে? বর্গ সংখ্যায় রূপান্তরিত হবে। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাস শুরু করব 15 নম্বর পৃষ্ঠা থেকে 1.2 এই চ্যাপ্টার থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ।